প্রেম বা ভালোবাসা করে বিয়ে করার আগে আপনাদেরকে হাজারবার ১,০০,০০০ বার সতর্ক হতে হবে। যাকে তাকে প্রেম করলেন, যাকে ইচ্ছা ভালো লাগলো ভালোবেসে ফেললেন, এটা করা যাবে না। কারণটা খুব পরিষ্কার। আপনারা অনেকেই ভাববেন যে আজকে কেন এমন একটা প্রতিবেদন বানাচ্ছে। না, এটা একটা নিউজের অংশ থেকেই আপনাদেরকে বলছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলল যে ভারত কোনো ধর্মশালা নয় যে এখানে যে কোনো দেশ থেকে যে কোনো শরণার্থী বা উদ্বাস্তু চলে আসবে আর ভারতে ঠাঁই দেওয়া হবে। ভারতে ১৪০ কোটি মানুষ বসবাস করে, আর এখানে যে কোনো দেশের মানুষ আজ চলে আসবে, এসে বসবাস করবে, এটা ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না। এবং তার জেল জরিমানা পর্যন্ত হলো। সেই মামলা থেকেই আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে একটি সতর্ক বার্তামূলক ভিডিও করছি। প্রেম বা ভালোবাসা করছেন, আপনার পছন্দ, আপনার ভালো লেগেছে, কিন্তু দেখবেন না যে তার ব্যাকগ্রাউন্ড কি। আপনি যে মেয়েটাকে ভালোবাসছেন, যে ছেলেটির সঙ্গে প্রেম করছেন, এবং তার পরবর্তীকালে প্রেম বা ভালোবাসা মানে কি শুধুমাত্র খেলা ছ্যাবলামু নয়। একটা সময় গিয়ে জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়ার একটা পরিকল্পনা থাকে। সেই জন্যই প্রেম বা ভালোবাসা করা। তো প্রেম করে ভালোবাসা করে আপনি জীবন সঙ্গী হিসাবে বেছে নেবেন, আর আপনি দেখবেন না তার ব্যাকগ্রাউন্ড কি, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, তার রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড কি, কোন দেশের বাসিন্দা, কোন ভাষা, তার শিক্ষাগত যোগ্যতা, সব কিছুই তো দেখতে হবে। অনেকেই মনে করেন বা অনেকেই বলেন, একটা প্রচলিত একটা শব্দ আছে যে প্রেমে পেতনি ভালো। ঠিক আছে, পেতনি ভালো, আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু বিপদেও তো পড়তে পারেন। এই যে কিছুদিন পূর্বে দেখা গেল যে হুগলি একটি জায়গা থেকে পেহেলগামের ঘটনার পর সেখানে একজন প্রায় ৫৫ বছরের বা ৬০ বছরের মহিলাকে গ্রেপ্তার করা হলো। তিনি নাকি পাকিস্তানি। মানে বুঝতে পারছেন, প্রায় ভারতবর্ষে ৪০ বছরের বেশি তিনি আছেন, বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, সংসার আছে, তার রাজনৈতিক কোনো সমর্থন আছে, তার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোও হয়তো ছিল বা আছে। তারপরেও সে ভারতের নাগরিক নয় বলে প্রমাণিত হয়েছে, বা মামলা চলছে, তাকে পাকিস্তানি বলে গ্রেপ্তার করা হয়েছে। মানে ভাবুন, এই যে ৪০ বছর পূর্বে যে ভারতীয় বাঙালি মানুষ তাকে বিয়ে করেছিল, ওই মহিলাকে, তিনি যদি দেখে নিতেন যে তার ব্যাকগ্রাউন্ড। আমি একটু আগেই যখন ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম, আপনাদের অনেকেই হয়তো খারাপ লেগেছে। কোন বিষয় থেকে বলছি আসুন এই মামলাটি সম্বন্ধে বিস্তারিত বলুন। বাঁদিকের স্ক্রিন আপনারা দেখতে পাবেন, তারপরে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। এই যে ভারত কোনো ধর্মশালা নয়, শরণার্থী ইস্যুতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। উদ্বাস্তু সংক্রান্ত এই মামলায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত কোনো ধর্মশালা নয় যে বিশ্বের শরণার্থীরা এখানে আশ্রয় পেতে চলে আসবেন। আমাদের নিজেদের জনসংখ্যাই ১৪০ কোটি। শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু সংক্রান্ত এক মামলায় খারিজ করে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দেশে বাংলাদেশি অনুপ্রবেশ ও রোহিঙ্গা সংক্রান্ত সমস্যা নিয়ে বিতর্কের মাঝেই শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শ্রীলঙ্কার এক তামিল নাগরিককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করে। সেই মামলায় ওই ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড ও সাজা শেষ হলে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শ্রীলঙ্কার এক ব্যক্তি। অর্থাৎ আপনি কাউকে ভালোবেসেছেন, প্রেম করেছেন, তারপরে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন, এবং তারপরে মনে করলেন যে যাক, আমাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে সব সমস্যার সমাধান। না, বিপদ আরও বড় হলো। মানে সেই মানুষটি কোন দেশের নাগরিক সেটাও আপনি দেখে নিলেন না। মানে বলবেন না, ভালোবাসতে গেলে কি এত কিছু দেখা হয়? হয় না, কিন্তু দেখে নিতে হবে, নাহলে বিপদে পড়তে হবে। আজ ভাবুন তো, যে ব্যক্তির বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেই ব্যক্তি শ্রীলঙ্কার একজন মানুষ। শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ। আর শ্রীলঙ্কার ওই মানুষটি, তিনি ভারতবর্ষে এসছেন। প্রথমে তিনি আপনার ভিসা পাসপোর্ট নিয়েই এসছেন, তারপর ভারতে কাউকে ভালো লেগেছে, প্রেম করে হোক বা অ্যারেঞ্জ করে হোক বা দেখাশোনা করে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে। এখন দেখা গেল তিনি কোনো একটি নিষিদ্ধ সংগঠন বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা যোগসূত্র পাওয়া গেছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। তারপরে মামলাটা শুনুন, তারপর বিষয়টা শুনুন। আদালতে তার আইনজীবী জানান, শ্রীলঙ্কার ওই নাগরিক ভিসা নিয়েই ভারতে এসেছিলেন। তাছাড়া কোনো রকম ডিপোর্টেশন প্রক্রিয়া ছাড়াই ৩ বছর ধরে হেফাজতে রাখা হয়েছে। ব্যক্তির স্ত্রী সন্তান যেহেতু ভারতের বাসিন্দা, তাই তাকে ভারতে থাকতে দেওয়ার অনুরোধ জানানো হয় আদালতের কাছে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কে বিনোদ চন্দনের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন কড়া সুরে বিচারপতি দত্ত বলেন, ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আমাদের দেশের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। আমাদের দেশে তো কোনো ধর্মশালা নয় যে গোটা বিশ্বের শরণার্থীদের আশ্রয় দিতে হবে। পাশাপাশি বিচারপতি বলেন, কেউ এখানে আসবেন এবং থেকে যাবেন, এটা চলতে পারে না। শ্রীলঙ্কার ওই ব্যক্তির প্রাণহানির প্রসঙ্গে বিচারপতি বলেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী
যারা এদেশের নাগরিক শুধুমাত্র তারাই ভারতে স্থায়ীভাবে বসবাসের মৌলিক অধিকার রয়েছে, তেমন হলে অন্য কোনো দেশে আশ্রয় নিতে পারেন। উল্লেখ্য, নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলটিটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এর পরের বছর নিম্ন আদালত অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান তিনি। হাইকোর্ট সাজা কমিয়ে 3 বছর করলেও সাজা শেষের পর দেশ ছাড়ার নির্দেশ দেয়। এবার সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি মিলল না ওই বিদেশি নাগরিক। প্রসঙ্গত, এর আগে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সংক্রান্ত এক মামলায় কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রথমে নিম্ন আদালত তাকে 10 বছরের সাজা দেয়। তিনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। হাইকোর্ট সেই সাজা কমিয়ে 3 বছর করে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং হাইকোর্ট জানায় 3 বছর সাজা, এবং তারপর তার সাজা কমপ্লিট হয়ে গেলে ভারতবর্ষে তার বউ বাচ্চা আছে কি নেই, কি হলো, কি বিষয়, এগুলো তো আদালত দেখবে না। আদালত জানিয়েছে যে সাজা কমপ্লিট হওয়ার পর তাকে তার দেশে ফেরত পাঠাতে হবে, অর্থাৎ শ্রীলঙ্কাতে ফেরত পাঠাতে হবে। তাহলে বিষয়টা কোথায় গিয়ে কি দাঁড়ালো? সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে হ্যাঁ, এই রায় একেবারে ঠিক আছে। মানে প্রথমে কিন্তু নিম্ন আদালত এই এলটিটি নাকি একটা জঙ্গি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে প্রথমত 10 বছরের সাজা দেয়। হাইকোর্ট 3 বছরের সাজা দেয়, 7 বছর কমিয়ে দেয়। তারপর সুপ্রিম কোর্ট সেটাকে বলে যে না, মানে 3 বছরের সাজা দেয় হাইকোর্ট, তারপর বলে যে তাকে আবার তার দেশে পাঠিয়ে দেওয়া হবে, মানে শ্রীলঙ্কাতে, ভারত থেকে। ভারতে থাকতে দেওয়া হোক, শ্রীলঙ্কায় যাওয়া তার প্রাণহানির বিষয় রয়েছে, যে এগুলো মামলার বিষয়। আইনজীবীরা অনেক কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলেন তার মক্কেলকে বাঁচানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও এটাকে নাকচ করে দেয়, এবং সুপ্রিম কোর্ট বলে যে এটা কি ধর্মশালা? এখান থেকে অন্ধভক্তদের জন্য কিছু বার্তা রয়েছে। প্রথমত হলো, বেশ কিছু বিজেপির নেতারা বলেন যে এখানে শুধু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে, যে সমস্ত হিন্দুরা আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আপনার বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এসছেন। পরবর্তীতে কাগজপত্রে দেখা গেল সেখানে নাকি যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসছেন ভারতবর্ষে, তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা ধর্মীয় অত্যাচারের কারণে এসছে। আচ্ছা, আপনারা বলুন তো, ধর্মীয় অত্যাচার হলে কি কোনো প্রমাণ থাকে? মানে আমার কি শরীরে কোথাও ব্যথা হয়েছে যে আমি হসপিটালে গেলাম আর একটা কোনো ওষুধ দিল, কোনো মেডিসিন দিল, তার একটা প্রেসক্রিপশন আছে? না, সেখানে কোনো পুরোহিত মশাই, মানে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, প্রতিবেশী যে দেশগুলো, পুরোহিত মশাই লিখে দেবেন বা বলে দেবেন যে হ্যাঁ, ইনি অত্যাচারিত হয়ে গিয়েছেন ইত্যাদি। কোন পুরোহিত মশাই বলুন তো 10, 15, 20 বছর পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান বা তারা লিখতে যাবে? বৈধ পাসপোর্ট ভিসার যে বিষয় একটা আছে, অনেকে তো অনুপ্রবেশ করেছেন, মানে নিয়ম মেনে আসেননি, আপনি যে ধর্মের মানুষ হন না কেন। তাহলে আপনি যদি নিয়ম মেনে আসেন, সেক্ষেত্রে আপনার বৈধ পাসপোর্ট ভিসা থাকবে। যদি না থাকে, যদি অনুপ্রবেশ করেন, কাঁটাতার পেরিয়ে আসেন, মানে চোরের মতো গরু পাচারের গরুর সঙ্গে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ মানে কমার কোনো আশঙ্কা নেই। অর্থাৎ রাজনৈতিক নেতারা তারা ভোট পাওয়ার জন্য, ভোটের নেশায় তারা বিভিন্ন রকম মন্তব্য করেন, আর আপনারা সেই মন্তব্যে বাহাবা দেন, হাততালি দেন, এবং তাদেরকে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসেন। এই যে সিএ লাগু হয়েছে শোনা গেল, তারপরে কতজন সিএতে ভারতবর্ষের উদ্বাস্তু মানুষজন নাগরিকত্ব পেয়েছে, মানে যারা উদ্বাস্তু ভারতে এসে আছেন, যে ধর্মের মানুষ হন না কেন। আর এই বিজেপি নেতারা বাজার গরম করার জন্য মুসলমানদেরকেই, দিলীপ ঘোষ 2-3 বছর আগে বলেছিলেন 2 কোটি মুসলমান ঘুষপেটিয়া পশ্চিমবাংলায় আছে, এদেরকে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো। এখন দিলীপ ঘোষকেই লাথি মেরে বিজেপি না দল থেকে বের করে দেয়, এমন একটা সিচুয়েশনে বেচারা আছে। আপনার ওই জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে কথা বললেন, তার আগে তিনি বিয়ে শাদিও করলেন, সব মিলিয়ে একটা মানে একটা খিচুড়ি অবস্থা হয়ে আছে। দিলীপ ঘোষ 2 কোটি মুসলমানকে তেরে বের করে দিচ্ছিল, বিজেপি না ওনাকে বের করে দেন, আর উনি তৃণমূলে হয়তো খুব তাড়াতাড়ি জয়েন করবেন বলে, মানে মানে ওরকম একটা সিচুয়েশন আর কি। জানি না তৃণমূলে জয়েন করবেন না, রাজনৈতিক কেরিয়ার তার শেষ হবে, নাকি তিনি আবার আরএসএস এ ফিরে যাবেন, এই বিষয়গুলো রয়েছে। জানি না, ওগুলো যাদের বিষয় তারা বুঝবেন। কিন্তু আপনারাই বলুন, প্রশ্ন করুন বিজেপি নেতাদেরকে, যে ওই যে সিএতে যে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো, দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস, দলিত নেতা শরদিন্দু উদ্দীপন, আরো অন্যান্য অনেক নেতা রয়েছেন যারা এই উদ্বাস্তু বা সিএ, এনআরসি এগুলো নিয়ে কাজ করেন। লেখক মানিক ফকির, তিনিও এই সিএ নিয়ে, এনআরসি নিয়ে গবেষণা করেছেন। এনারা প্রায় সকলেই বলছেন এগুলো নাকি ভুয়ো, এগুলোতে নাগরিকত্ব পাবে না, আবেদন করতে গেলে নাকি উদ্বাস্তুরা আরো বিপদে পড়বে। মানে আপনি আছেন ভারতে ঠিকঠাক, পাসপোর্ট, এই আপনার আধার কার্ড আছে, আই কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, সব আছে, কিন্তু আপনি বাংলাদেশি,
বাংলাদেশ থেকে কাঁটাতার পাড়ে হয়ে চলে এসেছেন, অত্যাচারের কারণে হোক বা সুযোগ সুবিধা নেওয়ার জন্য হোক, বা আপনার আত্মীয় স্বজন ছিল কাজ কামের জন্য হোক বা পড়াশোনা করার জন্য হোক, ভারতে আপনাকে ভালো লেগে গেছে, ভারতের মানুষজন ভালো তো ভালো লাগবেই, আপনি আর বাংলাদেশে ফেরত যাননি। সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন যে আমি একজন হিন্দু, আমি ধর্মীয় অত্যাচারের কারণে আমি একজন মতুয়া এসেছি, আমি একজন নমশূদ্র এসেছি, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, তাহলে আপনি প্রথমেই ঘোষণা দিলেন যে আমি ভারতের নাগরিক নয়। প্রথমেই আপনার আধার কার্ড, আই কার্ড সব ক্যান্সেল হয়ে গেল, ব্যাংক ট্যাঙ্ক সব ব্লক হয়ে গেল, মানে একেবারে খিচুড়ি ব্যাপার আর কি, মানে বিধি খিচুড়ি ব্যাপার আর কি। মানে উদ্বাস্তু নেতারা যেটা বলছেন, দলিত নেতারা যারা এই উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন, আমি ওই আইনের বিষয় অত ভালো জানি না, কিন্তু এখন দেখুন কতজন নাগরিকত্ব পেয়েছে। দেখা গেল ঘটা করে কেন্দ্রীয় মন্ত্রী ওই কি ঠাকুর, নামটা মনে পড়ছে না, হ্যাঁ, তিনি একজনকে নাগরিকত্বের একটা তুলে দিলেন। বিতান অধিকারী, পেহেলগাঁওতে জঙ্গিরা হত্যা করেছে যাকে, আমাদের কলকাতা পাটুলির বাসিন্দা, তার বউও একজন অনুপ্রবেশকারী বা তার কাছে ওই বাংলাদেশের নাগরিক, ভারতে এসে আছেন আর কি, তার কাছে বৈধ পাসপোর্ট ভিসা ছিল না। বিতান অধিকারীর দাদা, অর্থাৎ বিতান অধিকারীর যে মানে যে বউ স্ত্রী, তার ভাসুর একজন আইনজীবী আলিপুর কোর্টের সম্ভবত, তিনি এইটা খোলসা করে বলেছেন, ফাঁস করে দিয়েছেন, তাকে নাগরিকত্ব দেওয়া হলো, কারণ তিনি একটা সমস্যার মধ্যে আছেন, আবেদনও করেছিলেন, এবং বিজেপি নেতাদের, বড় বড় নেতাদের, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের মাথার উপরে হাত ছিল, কারণ তিনি যেভাবে যে কথাগুলো বলেছেন, অনেক কিছুই, অনেক বিষয়, অনেক কিছুই অনেক রকমভাবে হয়েছে, আপনারা দেখেছেন। দেখা গেল যে বিতান অধিকারী মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ চক্রবর্তীরা নিয়মিত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেন, সব রকম সমস্যার সমাধানের আশ্বাস দিলেন। কলকাতা এয়ারপোর্টে মাননীয় কলকাতার মেয়র সম্ভবত তিনি গেলেন, বিরোধী দলনেতাও ছিলেন, হ্যাঁ, সেখানে এসে বিতান অধিকারীর স্ত্রী বলছেন যে দাদা স্যার, আমি আপনার জন্য চলে এসেছি স্যার, আপনাদের ভরসায় চলে এসেছি, আমার স্বামী বিজেপির খুব বড় সমর্থক ছিল। মানে এই একটা সহানুভূতি যে আদায়ের চেষ্টা বলে অনেকে মনে করেছেন, অনেক বিশেষজ্ঞরাও এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন বা বলেছেন, সেই জন্য হয়তো তাকে দিল। কিন্তু লক্ষ লক্ষ যে অনুপ্রবেশকারী, উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্রদের মধ্যে, অমুসলিম সমাজের মধ্যে রয়েছে, তারা কোথায় নাগরিকত্ব পেল? কিছু মুসলমানরা সুযোগ সুবিধার জন্য ভারতবর্ষে তারাও ওই অনুপ্রবেশ করেছেন বা উদ্বাস্তু হিসাবে বা আছেন, শরণার্থী হিসাবে আছেন, তাদের কি হবে সেটা ভারত সরকারও বলেনি, আর আমরাও জানি না। তাহলে ভক্তদের কাছে এগুলো কিন্তু একটা শিক্ষার বিষয়, এবং যারা প্রেম করছেন, ভালোবাসা করছেন, জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে চাইছেন, ছেলে হোক বা মেয়ে হোক, আপনাকে অবশ্যই দেখতে হবে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার কোন দেশের বাসিন্দা, মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারা কয় ভাই বোন, বাবা মা কী করতেন, দাদু কে ছিলেন, কোন দেশের বাসিন্দা, কোন ভাষায় কথা বলেন, কোনো ধর্মের প্রতি তার বিদ্বেষ আছে কি নেই, কোনো ভাষার প্রতি তার বিদ্বেষ আছে কি নেই, সে এই দেশকে কতটা ভালোবাসে, কতটা আপন করে নিয়েছে, নাকি আমাদের কোনো শত্রু দেশের প্রতি ভালোবাসা বা প্রেম তার মনে, আপনার কেউ প্রেম করে, আবার আমাদের কোনো শত্রু দেশের প্রতিও তার মোহ বা প্রেম আছে। এইসব বিষয়গুলো দেখে নিতে হবে আপনাদেরকে, না হলে কিন্তু আগামীতে বিপদ বাড়বে। ক্ষণিকের শান্তির জন্য, সুখের জন্য, চোখের ভালো লাগার জন্য কেউ তো সারা জীবনটা এভাবে নষ্ট করবে না। তাই আপনারা এগুলো দেখে বুঝে তারপর এগোবেন এবং পা ফেলবেন। আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।